কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্তান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করবার ইচ্ছে হয়েছে, কিন্তু সাহস হয়নি। আজ একটা সূত্র পেয়েছি, তাই ভাবলাম এই ছুতোয় আলাপটা করে নিই। আমার জীবনের একটি ছোট্ট সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বললেন, বলুন বলুন, অনেকদিন ও বস্তুর মুখদর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলার বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়ুগোপালের মতো, কিন্তু মুখের ভাব চটপটে, বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমলকৃষ্ণ দাস। কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানকার ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে বদলি হয়ে এখানে এসেছি। কলকাতায় এসেই মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না। স্ত্রী আর মেয়েকে পুরুলিয়া রেখে একলা বাসায় উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল। বাড়িটি দোতলা, নিচের দুটি ঘর, ওপরে দুটি, যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলা একলা থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প সল্প করত, কিন্তু আমাকে কোনোদিন দোতলায় ডাকত না। পড়শিদের সঙ্গে যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। যাই হোক, এইভাবে মাস তিনেক কাটার পর একদিন একটা ছুটির দিনে আমার অফিসের একজন সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রে নেমন্তন্ন ছিল। ফিরতে রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। তার পায়ের দুপাশে দুটি সুটকেস। বললাম, এ কি, এত রাতে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হকচকিয়ে গেল। তারপর সুটকেসে দুটো দু হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। একটু গাঢ় গলায় বলল, কমলবাবু, আমাকে হঠাৎ বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি, কোথায় যাচ্ছেন? তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, অনেক দূর। আচ্ছা চলি। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা গিয়ে থমকে দাঁড়ালো। তারপর ফিরে এসে বলল, কমলবাবু, আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে আমি যদি ফিরে না আসি, আপনি আমার পুরো বাড়িটা দখল করবেন। আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা ভাড়া আমার খাতায় জমা দেবেন। আচ্ছা? অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভেঙে খেয়াল হলো, অক্ষয় মণ্ডল তার দোরের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যা হোক, আজ তো বাড়িটা পাওয়া যেতে পারে, এই আশায় মন উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো অক্ষয় মণ্ডল অগত্য যাত্রা করছে, আর শিগগির ফিরবে না। পরদিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। আশায় আশায় 2 দিন কেটে গেল। 3 দিনের দিন গন্ধ বেরোতে আরম্ভ করলো। বিকট গন্ধ, মরা পচা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয়, সেই রকম গন্ধ আসছে। সন্দেহ হলো। পুলিশে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠল। আমিও সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি বিভৎস কাণ্ড।
ঘরের মেঝের ওপর একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সে রাত্রে আমি যখন নেমন্তন্ন খেতে গিয়েছিলাম সেই সময় অক্ষয় মণ্ডল লোকটাকে গুলি করেছে। তারপর দামি জিনিসপত্র, টাকা কড়ি সুটকেসে পুড়ে কেটে পড়েছে। দেখতে দেখতে একপাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলো। দারোগাবাবু আমাকে জেরা করলেন। তারপর খানা তল্লাশ আরম্ভ হলো। নিরপেক্ষ সাক্ষী হিসাবে পাড়ার একটি ভদ্রলোক এবং আমি সঙ্গে রইলাম। থানা তল্লাশে কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না। কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটোর মতো জিনিস পাওয়া গেল। সিগারেটের প্যাকেটে রুপোলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তরভাগ শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তিতভাবে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ক কোন কাজে লাগে বোঝা গেল না। যাই হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হলো, পুলিশ চলে গেল। আমার মনে কিন্তু অস্বস্তি লেগে রইল। 3-4 দিন পরে থানায় গেলাম। সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং। দাগি আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলের নামে হুলিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কর্পূরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে আমি দখল করতে পারি? দারোগাবাবু বললেন, স্বচ্ছন্দে। আসামি যখন ফেরার হবার আগে আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে, তখন আপনি থাকবেন বই কি। তবে একটা কথা, যদি আসামি সারা শব্দ পান তৎক্ষণাৎ থানায় খবর দেবেন কিন্তু। তারপর প্রায় বছরখানেক ভারী আরামে কেটেছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম। সারা বাড়িটা দখল করে দিব্যি হাত পা ছড়িয়ে বাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই। তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি, বাক্স, কাবার্ড হাত দিই না। পুলিশ খানা তল্লাশ করার পর যেমনটি ছিল তেমনই আছে। হঠাৎ মাস 2 আগে ফ্যাসাদ উপস্থিত হলো। সকালবেলা নিজের ঘরে বসে কাগজ পড়ছি, একজন অপরিচিত লোক এলো, তার সঙ্গে একটি স্ত্রীলোক। ভদ্রশ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ, স্ত্রীলোকটি সধবা। পুরুষ স্ত্রীলোকটির দিকে আঙুল দেখিয়ে বলল, এই হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই। এতদিন আমি ওকে পুষেছি, কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই। এবার স্বামীর বাড়িতে থাকবে ও, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বর্জাঘাত। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালো, বললাম, অক্ষয়বাবুর স্ত্রী আছেন? তা কোনোদিন শুনিনি। যদি আপনার কথা সত্যি হয়, আপনি আদালতে গিয়ে নিজের দাবি প্রমাণ করুন, তারপর দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল। আমার সন্দেহ হলো এরা ধাপ্পাবাজ, জোচ্চোর, ছলছুতো করে বাড়িটা দখল করে বসতে চায়। আজকাল বাসা বাড়ির যে রকম ভাড়া দাঁড়িয়েছে, ফোকটে বাসা পেলে কেই বা ছাড়ে। থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা আমাদের জানা নেই। যাই হোক, আবার যদি আসে ছলছুতো করে থানায় নিয়ে আসবেন একবার। আমরাও বাড়ির ওপর নজর রাখব। আমার পিস্তল আছে, তাছাড়া একটা কুকুরও পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুট্টো।
আমার হাতে ছাড়া কারো হাতে খায় না। আমি ব্যাংকে যাবার সময় তার শেকল খুলে দিই, রাত্রিরে তাকে ছেড়ে দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুট্টো ছাড়া থাকতে বাড়িতে চোর ছাঁচোর ঢোকার ভয় নেই, ভুট্টো তাকে চিবিয়ে খেয়ে ফেলবে। তবু এই ঘটনার পর মনে একটা অস্বস্তি লেগে রইল। অক্ষয় মণ্ডল লোক ভালো নয়, হয়তো নিজে আড়াল থেকে কোনো কুটিল খেলা খেলছে। দিন দশেক পরে একখানা বেনামি চিঠি পেলাম, পাড়া ছেড়ে চলে যাও, নইলে বিপদে পড়বে। পাড়া মানেই বাড়ি। থানায় গিয়ে চিঠিটা দেখালাম। দারোগাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাসার উপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর থেকে এই 1.5 মাস আর কেউ আসেনি, উড়ো চিঠিও পাইনি। এখন বেশ নিরাপদ বোধ করছি। কিন্তু একটা সমস্যার উদয় হয়েছে। এই সমস্যা সমাধানের জন্যই আপনার কাছে আসা। ধারকবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমাদের পছন্দ হতো না। ব্যাপারটা এই, ব্যাংক থেকে আমার 1 মাসের ছুটি পাওনা হয়েছে। আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাবার ইচ্ছে, হরিদ্বার, ঋষিকেশ এইসব। ব্যাংকের একটি সহকর্মীও আমার সঙ্গে ছুটি নিয়ে কুন্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন। আমাকেও তিনি সঙ্গে যাবার জন্য চাপাচাপি করছেন। দল বেঁধে গেলে অনেক সুবিধে হয়। আমার স্ত্রী খুব উৎসাহিত হয়ে উঠেছেন, আমারও উৎসাহ কম নয়। কিন্তু যেতে হলে বাড়িতে তালা বন্ধ করে যেতে হবে। ভুট্টোকেও মাসখানেকের জন্য একটা কেনেলে ভর্তি করে দিতে হবে। বাড়ি অরক্ষিত থাকবে। মনে করুন এই ফাঁকে অক্ষয় মণ্ডলের বউ মানে ওই স্ত্রীলোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই। তবে আমি দখলে আছি, আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে। কিন্তু ওরা যদি দখলে নিয়ে বসে, তখন আমি যাব কোথায়? এই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা। আমরা নিরীক্ষার উপযুক্ত নয়, তবু রদ দেখা কলা বেচা 2 হবে। এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়ি খালি দেখে আমাদের তীর্থ করা উচিত হবে কি হবে না? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আবার বাড়িটাও বেয়াত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় নয়। আমার জানাশোনার মধ্যে এমন মজবুত লোক কি কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন? কই, সেরকম কাউকে তো দেখছি না। সকলেরই বাসা আছে, যাদের নেই তাদের বসাতে সাহস হয় না। শেষে খাল কেটে কুমির আনবো? তাহলে চলুন, আপনার বাসাটা একবার দেখে আসে আমি। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন, যাবেন? কি সৌভাগ্য! চলুন চলুন, বেশি দূর নয়, একটু বসুন। বেশি দূর না হলেও রোদ বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ লোহার বাঁট এবং কামিনীতে মরচে ধরেছে, কাপড় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরুলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না। সত্যান্বেষীর উপযুক্ত ছাতা। চলুন যাওয়া যাক। কমলবাবু বাসা ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট 5 রাস্তা। মাঝে মাঝে এ পথ দিয়ে যাবার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে।
ছোট দোতলা বাড়ি, কিন্তু একটি বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার ডান্ডার ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড একটা লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতেই ছাদে ওঠা সম্ভব নয়। আসুন। ছাতা মুড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকল। কমলবাবু প্রথমে তাকে নিচের তলার বসবার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ ও দুটি ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছু নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরালো। সে যেন একটা সূত্র খুঁজছে, কিন্তু এই নগ্নপ্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, নিচের তলায় আর একটা ঘর আছে না? আছে আছে, ঘরটা অক্ষয় মণ্ডলের আমলে ব্যবহার হতো না। আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন? দরকার নেই, আপনার স্ত্রী বোধহয় এখন রান্নাবান্না করছেন। চলুন ওপরতলাটা দেখা যাক। হ্যাঁ চলুন। ঘরের লাগাও একটা সরু বারান্দা শেষে উপরে ওঠা সিঁড়ি। সিঁড়ির মাথায় দরজা। দরজার মাথায় ওপরকার দেয়ালে ঘোড়ার খুঁড়ের নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মাধ্যমে মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী দৌড়ের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে লাগলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল। সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বললে, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না না না, অক্ষয় মণ্ডলের আমল থেকেই আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, ভেতরে আসুন। ঘরের ভিতরে কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝেয় মাদুর পেতে লেখাপড়া করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর থাবা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মণিহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, খুকু যাও, তোমার মাকে চা তৈরি করতে বলো, আর কিছু ভাজাভুজি। ব্যোমকেশ একটু আপত্তি করল, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে চলে গেল। ভুট্টো সঙ্গে সঙ্গে গেল। অতঃপর ব্যোমকেশ ঘরটি চক্ষু দিয়া পরীক্ষা করল। বলল, এ ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? কমলবাবু বললেন, ছিল, আমি পাশের ঘরে নিয়ে গেছি। খাট এবং কটা দেরাজওয়ালা টেবিল। এই যে। পাশের ঘরটি অপেক্ষাকৃত বড়। জানালার দিকে খাট, অন্য কোণে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশের থানা তল্লাশের লোহার মোড়ক পাওয়া গিয়েছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটি মোড়ক পুলিশ নিয়ে গিয়েছিল, বাকিগুলো দেরাজে আছে। কমলবাবু নিচের দিক একটা দেরাজ খুলে বললেন, এই যে। দেরাজের পিছনে কয়েকটা মোড়ক পড়েছিল। ব্যোমকেশ একটা বের করে নেড়ে ছেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যস্তরস্থ তবকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার জিনিস তো। এর ভেতর গোটা 2 বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্তে। চলুন এবার ছাদটা দেখে আসা যাক। ছাদে কিন্তু কিছু নেই। তা হোক, শূন্যতাই হয়তো অর্থবহ হয়ে উঠতে পারে। তাহলে আসুন। ছাদে সত্যিই কিছু নেই। লোহার ঘেরাটোপ ঢাকা ছাদটা বাঘের শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাদপীঠের উপর লাল রঙের লোহার চৌবাচ্চা।
এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ হয়। ব্যোমকেশ ছাদের চারিদিকে সন্দিনস্যুভাবে পরিক্রমণ করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই, বেশ নিরাপদ জায়গা, চোর ঢুকবে সে উপায় নেই। চলুন, আমার দেখা শেষ হয়েছে। নিচে নেমে এলে খুকু এসে বলল, বাবা বসবার ঘরে চা দিয়েছি। নিচের তলার ঘরে পাঁপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে ব্যোমকেশ বলল, থানার যে দারোগাবাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? কমলবাবু বললেন, তার নাম রাখাল সরকার। ব্যোমকেশ মুচকি হাসল। চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা, আজ তাহলে উঠি। কমলবাবু বললেন, কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে? যাওয়া উচিত হবে কি না কিছু বললেন না তো? নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। কবে থেকে আপনার ছুটি? এই সামনে শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিট কিনে ফেলুন। কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, আমি জামিন রইলাম। আচ্ছা চলি। তাই নাকি? ধন্যবাদ ব্যোমকেশ বাবু, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ব্যোমকেশ বলল, তার দরকার নেই, আমি এখন থানায় যাব, রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে। শনিবার সকালবেলা কমলবাবু বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুট্টোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল। তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী মেয়ে এবং পোটলাপুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন। যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, খিড়কির দোর ভেজিয়ে রেখে এসেছি, এখন আমার বরাত আর আপনাদের হাত যশ। সারাদিন বাড়িটা শূন্যে পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরেজমিনে আগে থাকতেই দেখা ছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়ি নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আছে। তিনি তখনও ফিসফিস করে বললেন, চলুন, ছাদে গিয়ে অপেক্ষা করলে বোধহয় ভালো হবে। ব্যোমকেশ তার কানে কানে বলল, না, আমি ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো। দুজনেই ছাদে গেলে ছাদের দোর এদিক থেকে বন্ধ করা যাবে না, আসামি সন্দেহ হবে। বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দোর বন্ধ করে দিচ্ছি। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন। ছাদের উপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা কোণে আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো ঝিকমিক করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা। বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার ওপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। রাত্রি 2টো বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক এই সময়ে তিনি
দোরের বাইরে মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি নিঃসাড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল তার বাঁ হাতে ছিল একটি ক্যাম্বিসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগার সুতো জড়ানো। মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে সেই রকম। লোকটি দোরের মাথার ঠিক লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে আনলো। তারপর মুগার সুতোর ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির 2 জায়গায় ওত পেতে আছে তা সে জানতে পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে গেল। নক্ষত্রের আলোয় একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলসের উপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনা খুলে সরিয়ে রাখল। তারপর লাঠির আগায় সুতো বেঁধে ঘোড়ার নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে। ছিপ ডোবাচ্ছে আর তুলছে। মাছগুলো ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামলো। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে যেই পা বাড়িয়েছে অমনি তার মুখের উপর দপ করে টর্চ জ্বলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল। অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাঁকি প্যান্ট ও হাফ শার্ট, কালো খুস্কো চেহারা। সে বিস্ফারিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গধার মতো তার চোয়ালে লাগলো। অক্ষয় মণ্ডল ছাদের উপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচ থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের উপর বসে বললেন, ব্যোমকেশ দা, এই পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত করা পরিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বের করে তার উপর টর্চের আলো ফেলল। বাহ, এই যে যা ভেবেছিলাম তাই। লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।